রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঐতিহাসিক, রাজনৈতিক এবং দুই দেশের উন্নয়নের স্বার্থেই বাংলাদেশ ভারত সম্পর্ক অবিচ্ছেদ্য বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তার মতে, প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের এমনই এক সম্পর্ক যেখানে সংবেদনশীল বিষয়গুলো বন্ধুত্বের দাবি নেই নির্দ্বিধায় তুলে ধরা যায়। দুই দেশের অভিন্ন দর্শন ও মূল্যবোধ এই সম্পর্ককে চিরদিন টিকিয়ে রাখবে বলে অভিমত কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বৈষম্য আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিতে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনারা। দুই দেশের বন্ধুত্বের এই বন্ধন তাই ঐতিহাসিক। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানের প্রেতাত্মারা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে। তখনও বঙ্গবন্ধু কন্যাকে নিজ পরিবারের সদস্যের মতো আগলে রেখেছিল ভারত। এই সম্পর্ক তাই বিশ্বাসের, আবেগের, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ৬ বছর ভারত তাকে রেখেছে, শুধু না, তার ২৪ ঘন্টার সিকিউরিটি দিয়েছে, তার ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে, সাহায্য করেছে। এই সম্পর্কটা আমাদের আছে এবং থাকবে। We continue to have a dialogue with each other so that whatever little differences come in, they are smoothed, and we continue with our collective quest for the welfare and well-being of our respective populations. অন্য যে কোনো সময়ের চেয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ থেকে শুরু করে সীমান্ত চুক্তির বাস্তবায়ন কিংবা পানি চুক্তির অঙ্গীকার সবই হাসি মুখে সমাধান করে চলেছে দুই দেশ, বলছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই সরকারের অত্যন্ত উত্তম এবং অত্যন্ত নিবিড় সম্পর্ক। মোদী সরকার আসার পরে কত আমাদের বর্ডার প্রবলেম রিজলভ হয়ে গেল। পররাষ্ট্রমন্ত্রীর মতে, বন্ধুত্বের দাবি নিয়ে সীমান্ত হত্যা সহ অনেক সংবেদনশীল বিষয়ও ভারতের কাছে অবলীলায় তুলে ধরতে পারে বাংলাদেশ। বর্ডার কিলিং এর সমস্যা ছিল, ভারত অত্যন্ত সংবেদনশীল ভাবে সেগুলো গ্রহণ করেছে এবং সম্প্রতি বর্ডার কিলিং অনেক কমেও গেছে। ইভেন পানি চুক্তিরও একটা বেশ অঙ্গীকার আমরা পেয়েছি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক রাজনীতি ও সমৃদ্ধির স্বার্থে বাংলাদেশ ভারত সম্পর্ক অবিচ্ছেদ্য বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। There is no option for both countries but to have a close relationship. লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ত্রাণ বিতরণে অনিয়মের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত অনিয়মের কারণে ১০২ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বরখাস্ত হওয়া এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও অনিয়মে অভিযুক্ত জনপ্রতিনিধিদের সংখ্যা 0.৫% কম বলেন মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশের প্রথম রোগী শনাক্ত হয় ৮ই মার্চ। সে মাসের ২৬ তারিখ থেকে করোনার ভয়াবহতা কমানোর জন্য সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সাধারণ ছুটির কারণে দেশ হয়ে পড়ে স্থবির, যার ফলে খেটে খাওয়া মানুষ হয়ে পড়ে কর্মহীন। তাদের জন্য সারা দেশব্যাপী সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করে সরকার। একই সাথে ৫০ লাখ মানুষকে ২৫০০ টাকা করে বিতরণ করা হয়। এসব ত্রাণ বিতরণে উঠে আসে অনিয়মের চিত্র। চাল চুরি, রংপুরে খাটের নিচ থেকে পাওয়া তেলের খনি, যা আলোচনা ঝড় উঠে সারা বাংলাদেশে। এমন অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিছু কিছু জনপ্রতিনিধি সম্বন্ধে ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ এসেছে, তো এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। আমি প্রথম থেকে একটা পরিপত্র জারি করে সারা বাংলাদেশের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের মধ্যে যে সংখ্যা বিরুদ্ধে অভিযোগ এসেছে, তো তারা 0.5%-এরও কম, 0.5%-এরও কম। ত্রাণ বিতরণে অনিয়ম রোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখার সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের স্থায়ী বহিষ্কারের কথা ভাবছে মন্ত্রণালয়। ক্ষয়পূর্ণ সমাজ ব্যবস্থাজনিত কারণে সকল পেশাতেই ভালো মন্দ লোকজন আছে, তো আমাদের জনপ্রতিনিধিদের যেমনি অনেক
ভালো কাজের অবদান আছে, তেমনিভাবে মন্দ কাজের ব্যাপারেও কাজের জন্য আমরা তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করছি। কারো বিরুদ্ধে কোনো অনিয়ম প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, মামলা করা হবে, গ্রেপ্তার করা হবে এবং সাসপেন্ড করা হবে। সেগুলো করা হয়েছে। করোনা মোকাবেলায় সারা দেশে ত্রাণ বিতরণ ও অর্থ বিতরণ সহ সার্বিক কর্মকাণ্ড স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তাজুল ইসলাম। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নদ নদীর পানি উত্তরে কিছুটা কমলেও বেড়েছে দেশের মধ্যভাগে। উজানের ঢলে এখন যমুনা, ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি বাড়ছে। এতে গাইবান্ধায় দেখা দিয়েছে ভাঙন, আর জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী। এছাড়া পানিতে তলিয়ে বিস্তীর্ণ জমির ফসল নষ্ট হয়ে গেছে। এদিকে স্রোতের তীব্রতায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা, ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জামালপুরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সব মিলিয়ে জেলায় পানিবন্দী 3 লাখের বেশি মানুষ। বন্যার পানির জন্য তো আমরা ব্রিজে আসছি, বাড়ির গরুর খাবার নাই, বাড়ির নিজে বড় সমস্যা। রাস্তাঘাট ডুবে গেছে, মানুষ যাতায়াত করে পায় না, রাস্তাঘাট উপর দিয়ে পানি, এই জন্য আমরা নৌকা দিয়ে এই হাট বাজার করতেছি। তিস্তা ও ধরলার পানি বাড়ায় রংপুর ও লালমনিরহাটে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কিছু বাড়ি ও ফসলি জমি। আমাদের এই তিস্তা নদীর পানি বারবার আসে, 2 দিন 4 দিন থাকে, আবার যায়। সব সমাজ জন্য আতঙ্ক চলাফেরা করি। ছেলেপেলে নিয়ে খুব বিপদে আছি, গরু ছাগল নিয়ে টঙ্গে আছি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন উপজেলার মানুষ এখনও পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। জেলার অন্তরপাড় নদীর উপর নির্মিত ব্রিজ বন্যার পানির তোড়ে ভেঙে পড়েছে। এতে অন্তত 20,000 মানুষ হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। গাইবান্ধায় 1.5 মাসে নদী ভাঙনে সুন্দরগঞ্জ ও সদরের 20টি গ্রামের বেশ কিছু বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। ভিটিমাটি হারিয়ে দিশেহারা নদী তীরের মানুষ। প্রত্যেক বছর বস্তা হলা ভেঙে যায়, লাভটা কি? কাজ করার কথা কয়ে কোনো কাজ করে না, সামান্য কিছু বস্তা ফেলায়। 10 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ এবং 16 কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ অন্তর্ভুক্ত আছে, এবং এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই এলাকাগুলো ভাঙন এবং বন্যার হাত থেকে আমরা পুরোপুরি প্রোটেকশন করতে পারব। নদীর তীব্র স্রোতে মাদারীপুরের কাঁঠালবাড়ি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। যমুনা নদীর পানি বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। আব্দুস সামাদ সায়েমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যমুনাপাড়ের সিরাজগঞ্জের নিচু অঞ্চলে এখন শুধুই হাহাকার। পানিতে তলিয়ে গেছে প্রায় সব এলাকা। গেল কয়েকদিনে ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলের পানি এখন ঢুকছে বিভিন্ন উপজেলায়। এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় 30টির বেশি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম তলিয়ে গেছে। সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে 300 ঘর। পানিবন্দী রয়েছে প্রায় 25,000 পরিবার। এছাড়া 22টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতির শিকার হয়েছে। ঘরের ভিতরে আঁটো পানি, এখন ঘর বাড়ি থাকার তো কোনো পরিস্থিতি নাই, তারপরে মানুষের কাজ কাম নাই। ঘরের মধ্যে খাট আছে, সুকেস আছে, পাল্লারি আছে, কিছু কিছু বাইর করছি, কিছু কিছু বাইরে করা পাই নাই, ভিজে গেছে। কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, ঘরে খাওয়ার থাকে না, খড়ি দেওয়া ভিজে গেছে, টিউবওয়েলের পানি ওই থেকে না জানে আসি। পানির কারণে অনেক পরিবার উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে, অনেকে পানির মধ্যেই বসবাস করছে। সপ্তাহ জুড়ে এই অবস্থা থাকলেও কোনো সহায়তা মেলেনি। পানি মধ্যে নামলি পারে গা গতর চুলকায়, পাহানা পেশাব ফেরার অসুবিধা, পাকশাক করার অসুবিধা। চেয়ারম্যান মেম্বার যাবত দেখবেন এসে নাই, বাড়িঘর তলা গেছে। জেলায় এবার অন্তত 2,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার ধাক্কায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের আউটডোর চিকিৎসা। বিভিন্ন হাসপাতাল ঘুরেও মিলছে না চিকিৎসা। এই ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, করোনার শুরু থেকে আউটডোরের যারা চিকিৎসা নেয় তাদের আসলে চিকিৎসা নেওয়াটা খুব দুষ্কর হয়ে গেছে এবং সময় যত গড়িয়েছে ততই বাড়ছে। তো কি বলছে আসলে রোগী এবং ভুক্তভোগীরা এই ব্যাপারে?
গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আসলে করোনার সংক্রমণ বাংলাদেশে বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু আসলে এখানকার আউটডোরগুলোতে, বিভিন্ন হাসপাতালের আউটডোরগুলোতে রোগীদের ভোগান্তি কিন্তু ধীরে ধীরে বেড়েছে। প্রথম বিভিন্ন হাসপাতালগুলোতে আউটডোরে আসলে কে করোনা রোগী আর কে নন কোভিড রোগী তাদের আসলে নির্ণয় করাটা কঠিন ছিল। সেক্ষেত্রে আসলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেই কাজগুলো করা হয়েছিল, বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে আলাদা করে ফ্লু কর্নার খোলা হয়েছিল এবং ফ্লু কর্নারে সর্দি, হাঁচি, কাশি, জ্বর এগুলো থাকলে সেই রোগীদেরকে সেই সব ফ্লু কর্নারে যেতে বলা হতো। এবং পরবর্তীতে কিন্তু আসলে রোগীর সংখ্যা করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে কমতে শুরু করে। তবে এখন সবকিছু যখন খুলে দেওয়া হয়েছে তখন কিন্তু আসলে সাধারণ রোগীদের ভোগান্তি বেশ খানিকটা বেড়েছে, কারণ সাধারণ রোগীরাও আসলে যখন হাসপাতালগুলোতে আসছে তখন আসলে তারা পুরোপুরি জিনিসগুলো বুঝে উঠতে পারছেন না। এবং একই সঙ্গে সবচেয়ে বড় যেই সমস্যার সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে যে আউটডোরগুলোতে দীর্ঘ সময় ধরে আসলে স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা, দীর্ঘ সময় ধরে বসে থাকে, এটি একটি বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং সামাজিক দূরত্ব সেই জায়গাটাতে আসলে ঠিকভাবে পালন করা যাচ্ছে না। এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে যে আসলে নন কোভিড কর্নার যেগুলো রয়েছে, অর্থাৎ বহির্বিভাগের যেসব জায়গায় আসলে নন কোভিড রোগীরা চিকিৎসা নেবেন সেই সব জায়গাতে আসলে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি আসলে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, কারণ বেশিরভাগ হাসপাতালগুলোতেই পাশাপাশি সিটগুলোতে আসলে রোগীরা বসে থাকেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে চিকিৎসকদের জন্য অপেক্ষা করেন এবং কিছুক্ষণ পর পর তাদেরকে ডেকে তারপরে তাদের চিকিৎসা করা হয়। সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং সেই সাথে আরও একটি বিষয় যে ফ্লু কর্নার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আসলে সাধারণ ফ্লু নিয়ে যারা যাচ্ছেন, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, সাধারণ রোগ নিয়ে যারা যাচ্ছেন এবং একই সঙ্গে সেই জায়গাগুলোতে কিন্তু জ্বর, সর্দি, কাশি, একই ধরনের করোনার লক্ষণ উপসর্গ নিয়ে অন্যান্য রোগেরাও যাচ্ছেন। সেক্ষেত্রে সেই সব জায়গায় আসলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নির্ণয় করাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং সেই সাথে রোগীদের আরেকটি অভিযোগ যে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষার ফলে কিন্তু আসলে তাদের সবচেয়ে বড় ধরনের সমস্যাটার সৃষ্টি হচ্ছে। এবং একই সঙ্গে চিকিৎসকদের একটি বড় অংশ কিন্তু আসলে নন কোভিড এবং কোভিড এই বিষয়ে কিন্তু আসলে তাদের একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, কারণ একেবারে খুব রোগীর কাছাকাছি যে চিকিৎসা দেয় সেক্ষেত্রে চিকিৎসকদেরও একটা আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। সব মিলিয়ে আসলে আউটডোরগুলোতে, অর্থাৎ হাসপাতালের বহির্বিভাগগুলোতে রোগী এবং চিকিৎসক উভয় পক্ষেরই কিন্তু আসলে নানা ধরনের অভিযোগ এবং সমস্যাগুলো রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত সমাধান একেবারে হয়নি বলা চলে। তবে খুব শীঘ্রই আসলে এই সমস্যার সমাধান হবে কিনা সে বিষয়ে আসলে এখন নিশ্চিত নয়। আমরা এই হাসপাতালের বিভিন্ন হাসপাতালগুলোর মহাপরিচালক পর্যায়ে যারা রয়েছেন বা পরিচালক পর্যায়ে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে আসলে সে বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আসলে রোগীদের ভোগান্তি কমিয়ে এনে সুচিকিৎসা কতখানি নিশ্চিত করা যায় সেই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। কারণ এখন পর্যন্ত দেশে যে পরিমাণ করোনা রোগী রয়েছে তার থেকে বেশ কয়েক গুণ বেশি কিন্তু আসলে সাধারণ রোগী রয়েছেন, অর্থাৎ বক্ষব্যাধির হাসপাতালের যে অন্যান্য সাধারণ রোগ নিয়ে যারা আসেন বা জটিল রোগ নিয়ে যারা আসেন সেই ধরনের রোগীরা কিন্তু এইসব হাসপাতালে বেশি রয়েছেন। এবং সেই সাথে আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই তন্ময়, যে এখানকার যে রোগীরা রয়েছেন, আবাসিক রোগীরা রয়েছেন, তাদের ভেতরেও কিন্তু এক ধরনের আতঙ্ক রয়েছে, আসলে আশেপাশে কোথায় করোনা রোগী ঘুরে বেড়াচ্ছে বা এই সব কিছু মিলিয়ে আসলে এই ধরনের নানা ধরনের জটিলতা কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং সেই সাথে আসলে রোগীদের মাঝে যে আতঙ্ক রয়েছে, আতঙ্কের পাশাপাশি কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে না চলাটাও একটা বড় ধরনের সমস্যার কথা বলছেন চিকিৎসকরা। এই ছিল গালিব আমার কাছে বক্ষব্যাধি হাসপাতাল থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আউটডোরের সাধারণ রোগীর চিকিৎসা সংকটে চিত্র তুলে ধরতে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিশাদ হাসান। এবারে বৈশ্বিক করোনা প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনার ভয়াবহ প্রকোপে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গেল 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 1,95,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, প্রাণহানি প্রায় 5,000। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা 5,18,000 ছাড়ালো, আর মোট আক্রান্ত 1,07,00,000-এর বেশি। ভাইরাসটির ছোবলে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। গেল একদিনে রেকর্ড সংখ্যক 50,000-এর বেশি সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 1,30,000-এর বেশি। তবে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে, 1,057 জন। লাতিন আমেরিকার এই দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে প্রায় 45,000 মানুষ। এদিকে ভারতে করোনা পরিস্থিতিও ভয়াবহ। দেশটিতে গেল 24 ঘন্টায় আরও 19,000-এর বেশি মানুষ সংক্রমিত ও 438 জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে, মোট প্রাণহানি প্রায় 18,000। তবে এত সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 59,30,000 মানুষ। এদিকে করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, এই ভ্যাকসিনের কার্যকারিতা নিরীক্ষার লক্ষ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হবে। এজন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি। বিশ্বব্যাপী করোনার সকল জিনোম সিকোয়েন্স পরীক্ষা করেই গ্লোব বায়োটেক এই টিকা নিয়ে কাজ করছে, যা দক্ষিণ এশিয়ায় অধিক কার্যকরী বলে আশা করছে প্রতিষ্ঠানটি। হারুনুর রশিদ দাবি করেন, তাদের গবেষণাগারে টিকাটির বিশদ বিশ্লেষণের পর ল্যাবরেটরি অ্যানিমেল মডেলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে। প্রশাসনের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে 3 মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো সাগরকন্যা কুয়াকাটা। দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল মোটেল সহ সকল ধরনের ব্যবসা বাণিজ্য খুললেও দেখা মিলছে না পর্যটকদের। জেলা প্রশাসক জানিয়েছেন, স্বাস্থ্যবিধি অনুসরণ না হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পটুয়াখালী থেকে সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করার মতো দেশের অন্যতম সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটা। দীর্ঘ 18 কিলোমিটার বেলাভূমি, বিশাল জলরাশি, এমনকি সৈকতের বালুকণা ভ্রমণ পিপাসুদের কাছে টানে। তাই তো মহামারী করোনাকালে দীর্ঘ লকডাউন শেষে বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয় সমুদ্র সৈকতটি। 3 মাস পর ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের জন্য স্পটটি খুলে দেয়া হলেও পর্যটক সংখ্যা ছিল হাতে গোনা। ঢাকা থেকে ঘুরতে এসেছি আমরা 10 জন আসলাম বন্ধু বান্ধব মিলে অনেকদিন পর। এতদিন লকডাউন ছিল, ঘরবন্দি ছিলাম, আজকে কুয়াকাটা খুললো, ঘুরতে আসলাম। অনেকদিন পরে লকডাউনে থাকার পরে আজকে একটু মুক্ত হয়ে ঘুরতে বের হলাম। প্রথম দিনে সামান্য কিছু পর্যটক ঘুরতে আসায় ব্যবসায়ীরা হতাশ হলেও পরবর্তীতে পর্যটক বাড়বে বলে আশা তাদের। টুকটাক 2-1 লোকজন দেখা যাচ্ছে, হয়তো বা সামনে আরো লোকজন হবে এবং আরো বাড়বে আশা করি। কিছু পর্যটক ফোন দিচ্ছে, তারা বুকিং করতেছে, পর্যটক আসবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিধি অনুসরণ করেই হোটেল মোটেল খুলেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের সুরক্ষা দিতে প্রস্তুত হোটেল কর্তৃপক্ষ। যেহেতু সারা দেশে লকডাউন অবস্থায় আছে, সারা দেশে ভাইরাসের সবল এখনো আছে, যার জন্য আমরা প্রস্তুত থাকলেও মানুষ আস্তে আস্তে প্রিপারেশন নেবে, তারপর আসবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবকিছু পরিচালনা না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা মূলত পর্যবেক্ষণ করব, দেখব যে তারা স্বাস্থ্যবিধি প্রতিপালন করে হোটেলগুলি পরিচালনা করছে কিনা। কোথাও যদি স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটে তাহলে সেখানে আমরা ব্যবস্থা নেব। দীর্ঘ বিরতির পর আবারও প্রাণ ফিরে পাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র সৈকত সাগরকন্যা খ্যাত কুয়াকাটা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে করোনা পরীক্ষায় ফি বৃদ্ধি, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা সহ নানামুখী ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান পারভেজ। করোনা পরীক্ষা শুরু থেকে কিন্তু এসব ভোগান্তির চিত্র কিন্তু আমরা কিন্তু হরহামেশাই দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত কি কি চিত্র আপনি ওখানকে দেখতে পাচ্ছেন? গালিব, আসলে এই করোনা টেস্ট নিয়ে কিন্তু শুরু থেকে, অর্থাৎ বাংলাদেশে যখন করোনা সংক্রমণটা শুরু হয় গত 8 মাস, তারপর থেকে কিন্তু টেস্ট এবং কিট নিয়ে কিন্তু নানা ধরনের ভোগান্তি, নানা ধরনের অনিয়ম, নানা ধরনের অসঙ্গতি কিন্তু আমরা গণমাধ্যম তুলে ধরেছি। কিন্তু এই অসঙ্গতিগুলো কিন্তু এখনো খুব একটা দূর হয়েছে বলা যাবে না। কেননা আপনি নিশ্চয়ই জানেন যে সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা নির্দেশনা জারি করেছে যে এখন থেকে নমুনা পরীক্ষা করার জন্য সরকারি যে ল্যাবগুলোতে আছে সেখানে 200 টাকা নির্ধারণ করেছে এবং বাড়িতে নমুনা সংগ্রহের জন্য 500 টাকা নির্ধারণ করেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু যারা জনস্বাস্থ্যবিদ আছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং যারা এই নমুনা পরীক্ষা করতে আসছেন তারাও ক্ষোভ প্রকাশ করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেকেই আসছেন ভোর রাতে, কেউ 5টায়, কেউ 4টায়, কেউ আসছেন আরও আগে। তারা এই নমুনা দেওয়ার জন্য মূলত পরীক্ষা করার জন্য আসছেন, কিন্তু সামাজিক দূরত্বের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নাই বললেই চলে, অর্থাৎ বালাই নাই বললেই চলে। এবং একই সঙ্গে এখানকার যারা নিয়ন্ত্রণ করার কথা তারাও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি
কিছু একটা বিষয় নিয়ে এখানে হট্টগোল চলছে। মূলত আমি আসার পর যেটি জানতে পারলাম যে মোট 90 জন পরীক্ষা করা হবে, ভিতরে 40 জনকে নিয়ে যাওয়া হয়েছে যারা অর্থ দিতে পারবেন না, এমন 40 জনকে নিয়ে যাওয়া হয়েছে, এবং যারা অর্থ দিয়ে পরীক্ষা করবে তারা বাইরে আছে। কিন্তু এখানকার যারা পরীক্ষা করাচ্ছেন তারা কি অভিযোগ করছেন যে আজকে যে সিরিয়াল, সেই সিরিয়ালে তারা নিচ্ছে না, এবং গতকালের সিরিয়ালের নমুনা নেওয়া হবে বলে জানানো হয়েছে বলে এখানে একটা হট্টগোল চলছে। এবং যারা বাইরে দাঁড়িয়ে আছে, যারা আজকে সকালে 5টায় কেউ 4টায় আসছেন, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এবং এটা কিন্তু আমি দেখছি গত প্রায় 10 মিনিট ধরেই কিন্তু এই ধরনের ক্ষোভ এবং অনেকটা স্থবির হয়ে গেছে নমুনা সংগ্রহ বলা যেতে পারে। একই সঙ্গে আরও কিছু কিছু বিষয়, সেটি হচ্ছে যে আপনারা জানিয়ে রাখতে চাই যে আমি বেশ কয়েক জায়গায় খোঁজ নিয়েছি যে কিট সংকটের কারণে কিন্তু নমুনা সংগ্রহ কম হচ্ছে। এমনকি আমি ব্র্যাকের সঙ্গেও কথা বললাম, যিনি প্রধান আছেন তিনি ব্র্যাকের প্রধান নমুনা সংগ্রহ বা পরীক্ষা টেস্টিংয়ের জন্য, তিনি যদি বলছেন যে তারা 54টি বুথে তারা নমুনা সংগ্রহ করে থাকে, কিন্তু এই 54টি বুথে মোট 30টি করে নমুনা সংগ্রহ করে থাকে, কিন্তু কিটের সংকটের কারণে কিন্তু তারা এখন 20টি নমুনা সংগ্রহ করছে। মূলত এছাড়া আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে নমুনা সংগ্রহ যেন বেশি করা হয়, যেখানে বারবার বলছে জনস্বাস্থ্যবিদরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরীক্ষার সংখ্যা অনেকটাই বলা যেতে পারে কমে আসতে পারে। এবং জনস্বাস্থ্যবিদরা বারবার অভিযোগ করছেন যে যেখানে প্রতিদিন 20,000 অধিক নমুনা পরীক্ষা করা দরকার, সেখানে এখন পর্যন্ত যেখানে পৌঁছতে পারেনি, সেখানে এই অর্থ দিয়ে পরীক্ষা করা কিংবা কিট সংকটের কারণে পরীক্ষা কম হচ্ছে বা ল্যাবগুলোতে পরীক্ষার নমুনা কম নেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ আসলে প্রায় শোনা যাচ্ছে এবং এখন শোনা যাচ্ছে। গালিব, যে বিষয়টি বলে শেষ করতে চাই, এখানকার যারা নমুনা দিতে আসছেন তাদের কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে নমুনার সংগ্রহ ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু শুরু থেকে আছে এবং এই ভোগান্তি কিন্তু এখনো রয়ে গেছে। এবং তারা মূলত যে গতকালকে সিরিয়াল যেটি তাদের নমুনা নেওয়া হবে বলে যখন জানানো হয়েছে, তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যারা ভোর 5টায় 4টার সময় আসছে। তো এই ছিল মূলত গালিব, আমার কাছে মুগ্ধ সদর সামনে থেকে। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, করোনা পরীক্ষা নিয়ে প্রতিদিনের যে ভোগান্তি, তাই তুলে ধরছিলেন সহকর্মী পারভেজ হাসান রাজধানীর মুগ্ধা হাসপাতাল থেকে। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সকাল 10টার সংবাদে, দেখছেন নিউজ 24। কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে এবার 6টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। সামাজিক দূরত্ব নিশ্চিতে 2 শিফটে বসবে হাটগুলো। তবে করোনাকালে হাট বসা ও ক্রেতা সমাগম নিয়ে সংশয় কাটেনি ব্যাপারী ও ইজারাদারদের। এদিকে এখন থেকে অনলাইনে গরু কেনার হিড়িক পড়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিবির হাট ও সাগরিকা চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় পশুর হাট। ভালো দাম পাওয়ার আশায় প্রতি বছর কোরবানির 1 মাস আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা ছুটে আসেন। ঝামেলা এড়াতে ক্রেতারাও আগেভাগেই গরু কেনা শুরু করেন। কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। করোনাকালে পশুর হাট বসা ও ক্রেতা সমাগম নিয়ে এখনো সংশয়ে ব্যাপারী ও ইজারাদাররা। পরিস্থিতির কারণে একেবারে নাজুক, কোনো বেচা বিক্রি নাই, মানুষজন নাই। এই সময় কিন্তু অনেক জমজমাট থাকার কথা, সেক্ষেত্রে আমাদের এখনো ইজারার সেই লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা আমার মনে হচ্ছে না। সামাজিক দূরত্ব নিশ্চিতে চট্টগ্রামে এবছর 2 শিফটে 6টি পশুর হাট পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। তো এইবার একটা চিন্তা আমাদের আছে, সেটা হলো যে 2 শিফট করার মতো। জেলা প্রশাসন থেকে অনুমতির জন্য আমাদের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা প্রস্তাব পাঠানো হয়েছিল। করোনা সংক্রমণ এড়াতে যেসব ক্রেতারা ঘরবন্দি, তাদের কথা মাথায় রেখে অনলাইন ভিত্তিক পশুর হাটের আয়োজন করেছে অ্যাগ্রো ফার্মগুলো। তবে দাম কিছুটা বেশি হওয়ার অভিযোগ ক্রেতাদের। আর একটু হয়তো রিজনেবল পাইতাম আমি হাটে, কিন্তু সেফটি বিষয়টা চিন্তা করে আমি এবার আর ওদিকে যাইনি। দাম আরেকটু যদি কম হইতো তাহলে বেটার। দেখছেন 50,000 থেকে শুরু করে 15 লক্ষ 16 লক্ষ টাকা পর্যন্ত আমাদের ফার্মের গরু আছে। আর আমরা অনলাইনেও আমাদের গরু এগুলো করতেছি, প্রচার করতেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে চট্টগ্রামে এবছর পশুর সম্ভাব্য চাহিদা 7,31,000। চাহিদার বিপরীতে দেশীয় উৎপাদন 6,89,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মার চরাঞ্চলে পরিত্যক্ত ভূমিতে বেড়েছে বাদাম চাষ, উৎপাদনও বেড়েছে দ্বিগুণ। কৃষকদের এমন আগ্রহ দেখে উন্নত জাতের বীজ সরবরাহে এগিয়ে এসেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন।
পদ্মার চরে চাষ হচ্ছে বাদামের। যেখানে কোনো ফসলই চাষ করতে সাহস করতেন না চাষিরা, সেখানে বাদাম চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাজারদিয়ার ও হরিয়ান ইউনিয়নের কৃষকরা চরের পরিত্যক্ত ভূমিতে বাদাম চাষ করছেন। গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি কৃষকদের লাভ হয়েছে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত। মোটামুটি আমাদের খরচ 6-7 হাজার বা 8 হাজার টাকা খরচ, তাতে আমরা ফসল যেটা হচ্ছে সেটা বিক্রি করে প্রায় লাভই হবে 15-16 হাজার। 7 বিঘা জমি আবাদ করেছি, মোটামুটি 30-35 হাজার টাকা খরচ হয়েছে এবং এখন বর্তমান আমার 80 হাজার টাকা বেচা কিনি হবে। বাদাম চাষে উৎসাহ দেখে কৃষকদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থাটির কাছে কৃষকদের জন্য উন্নত জাতের আরও বীজ সরবরাহের দাবি জানালেন স্থানীয় চেয়ারম্যান। বরেন্দ্র প্রকল্পকে আমি অনুরোধ করব যে তারা যদি আমাদের এখানে 2000 কেজি যদি বীজ আমাদেরকে সরবরাহ করে, তাহলে আমাদের এখানে জমি আবাদের মতো জমি 1000 থেকে 1200 বিঘা জমি এখনো আছে, আমরা বাদাম আবাদ করতে পারবো। কৃষকরা জানিয়েছেন আগে বিঘাপ্রতি 3 থেকে 4 মণ হারে বাদাম উৎপাদন হলেও এবার উন্নত জাতের বীজ পাওয়ায় ফলন হয়েছে বিঘাপ্রতি 8 থেকে 9 মণ। রাজশাহীর চরে বাদাম আবাদ করেন। ভালো বীজের অভাবে আগে জমি পরিত্যক্ত থাকতো। কৃষকদের আগ্রহ দেখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বীজ সরবরাহে এগিয়ে এসেছে বলে জানালেন সংস্থাটির এই কর্মকর্তা। চরে প্রায় চর মাজার দিয়ারে সেখানে প্রায় 1000 বিঘা জমিতে আমাদের এই বাদাম চাষ হতে পারে। সরকার পদ্মার চর সহ অন্যান্য চরগুলোতে কম পানি গ্রহণকারী ফসল উৎপাদনের নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী পদ্মার চর অঞ্চলে বাদাম চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বিএমডিএ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। মহামারী করোনাকালে যশোরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান। পুরনো ছাদ বাগানগুলোর পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন করে বাগান করতে আগ্রহী উঠেছেন অনেকেই। আর কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। যশোর থেকে রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনার কারণে জনজীবনে খানিকটা স্থবিরতা নেমে আসলেও যশোরের ছাদ কৃষিতে এখন বইছে সুবাতাস। করোনার কারণে বেশিরভাগ অফিস আদালত সীমিত থাকায় বাড়িতেই অবসর সময় কাটাচ্ছেন অনেকেই। কেউ পুরনো বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন, কেউ বা নতুন করে ফুল ফল আর শাকসবজির বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন। বাগানে সময় কাটানোর পাশাপাশি বিষমুক্ত টাটকা শাকসবজি আর ফলমূল পাওয়ার কথাও জানালেন বাগান মালিকেরা। করোনাকালীন সময় আমরা বাইরে যাচ্ছি না, আমরা বাসায় থাকছি। ফলের সময়টা আমরা অপচয় না করে সেটা আমরা ছাদে লাগাচ্ছি। মিষ্টি কুমড়ো, বেগুন, টমেটো, উস্তে, ডাঁটা, তারপরে অন্য ফলের গাছটা সব লাগাইছি। নিজেরা খাই, প্রতিবেশীদেরকে দেই। হ্যাঁ, এটা একটা মনের একটা অন্যরকম প্রশান্তি। নিজস্ব উদ্যোগে শাক ফলজ বনজ দুটোই আমরা লাগাচ্ছি। পরিবেশ রক্ষায় ছাদ বাগান সম্প্রসারণে নানা পরামর্শ সহ সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। আমরা বিনা পয়সায় তাদের গাছ সরবরাহ করছি, তাদের উদ্বুদ্ধ করার মাধ্যমে তারা আরও গাছ যাতে তারা লাগায়, এবং যে আমরা কিছু ফ্রি দিতেছি, আরও কিছু তাদের বলতেছি যে আপনারা কিছুই করেন। এটা আমরা ব্যাপকভাবে এখানে সাড়া পাচ্ছি। করোনার মহামারী অবসর সময়ে ছাদ বাগান নিজেদের ফল ফসলের চাহিদা মেটানোর পাশাপাশি সংসারের বাড়তি আয়ের উৎস হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন থেকে ঈদ বোনাস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছে এমপ্লয়িজ ইউনিয়নের নেতাকর্মীরা। সকাল 8টা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারীরা এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে। এ সময় তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এমপ্লয়িজ ইউনিয়ন নেতৃবৃন্দ জানান 1986 সাল থেকে প্রায় 35 বছর যাবৎ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তারা এই বোনাস পেয়ে আসছেন। গত 8 জন কোম্পানির বোর্ড সভায় উৎসব বোনাসের একটি কর্তন করা ও দীর্ঘদিন ধরে চালু থাকা কোম্পানি কর্তৃক শ্রমিক কর্মচারীদের আয়কর বহন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 4 দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় বাংলাদেশ গ্যাস ফিল্ডসের অধীনে আরও 5টি গ্যাস ফিল্ডেও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন কর্মচারীরা। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি পরে আবারও স্বাগত। সকাল 10টার সংবাদে দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
দফায় দফায় বৈঠকের পরও উত্তেজনা নিরসনে কোনো সমঝোতায় আসতে পারেনি ভারত ও চীন। বরং পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর 20,000 সেনা মোতায়েন করেছে চীন। এখানে শেষ নয়, উপগ্রহ চিত্রে দেখা গেছে প্যাংগং এলাকার ফিঙ্গার 4 ও ফিঙ্গার 5-এর মধ্যে নিজেদের মানচিত্র এঁকে দিয়েছে চীনা সেনারা। আর এই প্যাংগং লেকের ফিঙ্গার 4 পুরোপুরিভাবে ভারত ভূখণ্ডে অবস্থিত বলে দাবি দিল্লির। তাই মোদী প্রশাসনও পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হয়নি। সীমান্তে সমরাস্ত্র ও সেনা বলবৎ রেখেছে দিল্লি। চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত। বলা যায়, একদিকে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেও অন্যদিকে পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত উভয় দেশ। করোনা মহামারীর রেশ কাটিয়ে অনেকটা চেনা রূপে ফিরতে শুরু করেছে জাপানের রাজধানী টোকিও। বেশিরভাগ রেস্তোরাঁ, উপাসনালয় ও বিনোদন কেন্দ্রগুলো আবারও খুলতে শুরু করেছে, যার ধারাবাহিকতায় পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে শহরটির বিখ্যাত দর্শনীয় স্থান ডিজনিল্যান্ড। সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে মজার সব রাইডস উপভোগ করতে পারবে শিশু, কিশোর সহ নানা বয়সী দর্শনার্থীরা। বিস্তারিত সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে। কঠোর লকডাউন শেষে জীবিকার প্রয়োজনে অফিস, কলকারখানা ও দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এশিয়ার অন্যতম ব্যস্ততম নগরী টোকিওতে। দীর্ঘ 4 মাস পর এ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্থান ডিজনিল্যান্ড থিম পার্কও পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। অন্যান্য সময় টোকিওর চিত্তাকর্ষক এই স্থানটি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্তে দর্শনার্থীরা ভিড় করলেও বুধবার থেকে কেবল স্থানীয়দের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। দীর্ঘদিন গৃহবন্দী মানুষকে নতুন করে বিনোদনের স্বাদ দিতেই দ্রুত পার্কটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রায় 122 দিন পর পার্কটি খুলে দেওয়ায় আমরা খুবই আনন্দিত। জীবন ধারণের জন্য এই ধরনের বিনোদন কেন্দ্র সত্যিই প্রয়োজন। তবে চলাচলে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে দর্শনার্থীদের। এক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ফেস মাস্ক ও হ্যান্ড গ্লাভস। এছাড়া ভিড় এড়াতে পার্কের ধারণ ক্ষমতার চেয়ে 50% কম দর্শনার্থী প্রবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। যদিও দেশটি থেকে এখনো পুরোপুরি বিদায় নেয়নি প্রাণঘাতী কোভিড-19, তবুও ভয়কে উপেক্ষা করেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে টোকিওর জনসাধারণ। সাজিয়া ইসলাম, নিউজ 24। করোনায় ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র শিল্পকে সহায়তার লক্ষ্যে আগের চেয়ে বেশি সংখ্যক চলচ্চিত্রকে অনুদান দিয়েছে সরকার। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে 8,59 লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য 1,52,50,000 টাকা বরাদ্দ হয়েছে। তবে প্রতি বছরের মতো এবারও সমালোচিত এই অনুদানের সিনেমা। অনুদানপ্রাপ্ত অনেকেরই চলচ্চিত্রে ন্যূনতম জ্ঞান নেই এমন অভিযোগ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চলচ্চিত্রের 5 সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও চলচ্চিত্রের সরকারি অনুদান ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক 3টি, শিশুতোষ 2টি ও সাধারণ শাখায় 11টি সহ মোট 16টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে 8,59,00,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া 9টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য দেওয়া হয়েছে 1,52,50,000 টাকা। প্রতি বছর অনুদানের সিনেমার বাজেট নিয়ে নির্মাতাদের অভিযোগ থাকায় এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে বাজেট বাড়িয়েছে সরকার, যেখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সর্বোচ্চ 75 লাখ টাকা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে 10 লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এই চলচ্চিত্রের মাধ্যমেই আমাদের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একটি প্রাণের সঞ্চার হবে। এই 16টি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট শিল্পী, কুশলী এবং বিভিন্নভাবে আরও বিভিন্ন সেক্টরে কম করে হলেও 10,000 লোকের কর্মসংস্থান হবে। বাজেট বাড়লেও দেওয়া হয়েছে শর্ত। অনুদানের চেক প্রাপ্তির 9 মাসের মধ্যে শেষ করতে হবে নির্মাণ কাজ। ভাষা ও বিষয়বস্তু জেন্ডার সংবেদনশীল হতে হবে। এছাড়া দৃশ্য ধারণ করতে হবে ডিজিটাল ফরম্যাটে। মুক্তি দিতে হবে কমপক্ষে 10টি হলে। চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে সম্পৃক্তদের দাবির প্রেক্ষিতে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলচ্চিত্রে অনুদান প্রথা চালু হয়েছিল, সাম্প্রতিক বছরগুলো সেই লক্ষ্য ব্যাহত হচ্ছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চলচ্চিত্রের 5 সংগঠন। মূল্যবোধ সম্পন্ন, জীবনমুখী, রুচিশীল, শিল্পমান সম্পন্ন চলচ্চিত্র নির্মাণে ইতোপূর্বে যাদের কোনো উদাহরণ নেই, তারাও চলচ্চিত্রে অনুদান পাচ্ছেন, যা অনুদান
নীতিমালার স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই আমাদের কাছে মনে হয়। এর আগেও 2018-19 অর্থ বছরে চলচ্চিত্রের সরকারি অনুদান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল সকাল 10টার নিউজ আয়োজন। সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।